অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাট টাইম। কেমন আছেন নাবিল খান? বৃষ্টির দিন ভালোই আছে, কিন্তু বৃষ্টিতে তো ভ্যাবসা গরম কমতেছে না। সকালবেলা ধরুন হচ্ছে উঠে যখন দেখবেন একটু বৃষ্টি, সেটা হচ্ছে ভালো লাগবে, কিন্তু অফিস আসার সময় বৃষ্টিতে থাকলে আসলে ভালো লাগে না। আর লাস্ট দিন হচ্ছে বৃষ্টির মধ্যে কি হয়েছে সেটা তো আমরা দেখলামই। খেলা পরিবর্তন আমরা কমেন্ট্রি করছিলাম মাঠে, সেখান থেকে আমাদের চলে আসতে হয়েছে অফিসে। আপনি কাছে খিচুড়ি খাওয়ার নিয়ত করেছেন বাই এনি চান্স? হলে মন্দ হয় না, কিন্তু মনে হচ্ছে না আপনার কপালে খিচুড়ি আছে দুপুরবেলায়। অফিসের মেনু বৃহস্পতিবার না, আজকে খিচুড়ি থাকার কথা না, কোনো সুযোগই নাই। আচ্ছা, আমি আগের দিন অ্যাট টাইম দেখছিলাম এবং সেখানে মানে ইউটিউবে যেটা আপলোড হয়েছিল সেখানে একটা টপ কমেন্ট একদম মাঝে মধ্যে আমি পড়ি আর কি, কে গাল দিয়ে মন্দ করলো, কে কি করলো, প্রায়ই পড়ি। এর মধ্যে প্রথম কমেন্ট বুঝেন, প্রথম একদম টপ কমেন্ট হচ্ছে মুবাশ্শের পারভেজ। তিনি লিখেছেন, আমি যখন আপনাদের এই শো বা অ্যাট টাইম দেখি তখন আমার আম্মু বলে কি দেখো সেইগুলা, দুজন বগর বগর করতেছে। এবং ওটার ভেতরে 78টা এখন পর্যন্ত অনেকগুলো 78টা লাইক এবং এটার ভেতরে 20-21টা কমেন্ট আছে। সবার এক্সপেরিয়েন্সই নাকি এইরকম। এইটা খুবই অদ্ভুত এবং খুবই মজাই লাগলো যে আমরা মোটামুটি আপনার বাড়ির আন্টি পর্যন্ত পৌঁছে গেছি। আন্টি, আপনি আজকে এই শো শুনে থাকলে আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। বগর বগরটা আসলে এটা একটা মানে শিল্পের পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সেই পার্টের ভেতরে আমরা যেমন আছি, আপনার ছেলে বা আপনার মেয়ে তারাও আসলে এই ফুটবল শো এর অংশ। ফুটবলীয় অফুটবলীয় সব ধরনের আলাপ আলোচনাই সেখানে চলে। মাঝে মধ্যে একটু শুনতে দিয়েন। হ্যাঁ, একটু যদি কনসিডার করেন, মানে এটা বিনোদন। এটা ভাত খাওয়ার সময় নাকি আবার অনেকে দেখেন, অনেকে আবার আরো অনেক জায়গায় দেখেন। ঠিক আছে, যাই হোক। আচ্ছা, প্রশ্ন কামরুল আহমেদ, তার প্রশ্ন দিয়ে শুরু করছি, যেটা বলছিলাম যে এক ম্যাচ দুই মাঠে দেখলেন, কমেন্ট্রি করলেন, কেমন লাগলো? এমন এক্সপেরিয়েন্স আগে হয়েছে কিনা? এমন এক্সপেরিয়েন্স আগে হয় নাই। এক ম্যাচ দুই মাঠে তো দেখারই এক্সপেরিয়েন্স হয়নি, মানে কমেন্ট্রি করার এক্সপেরিয়েন্স তো পরে। এবং আমার মনে হয় আসলে ওয়ার্ল্ডের অনেক বাঘা বাঘা কমেন্টেটরও হয় নাই। 3 ঘন্টা বসেছিলাম ওই দিন। অফিসে আসছি সকালে, একটু আমি তো 11টার দিকে আসছি মনে হয়, বাসা যেতে যেতে 9টা বাজছে আর কি, 9টা 9:30 পরে বাজছে। সো মানে টাইম যে সময় আমার বাসায় যাওয়ার কথা ছিল, যে সময় আমার কাজ শেষ হয়ে যাওয়ার কথা, কাজ শেষ হয় নাই। একটা ফুটবল ম্যাচ 2 ঘন্টা, হ্যাঁ, তো 2 ঘন্টার ম্যাচ যখন সবকিছু মিলায় 5 ঘন্টা হয়ে যায়, তখন এটা নো মোর ফান। মানে আসলেই তখন হচ্ছে আপনার চেলসির ম্যাচের কথা মনে শেষ হইলে বাঁচি আর কি, মানে লাস্টে। তবে ম্যাচটা ভালো হয়েছে, মজাই হয়েছে ম্যাচটা। সেকেন্ড হাফটাও ফাইটিং ছিল। ইনফ্যাক্ট আমি তখন ওই ম্যাচের সেকেন্ড হাফের কমেন্ট্রি করার সময় রিফাত মাসুদকে বলছিলাম যে কখন 30 মিনিট চলে গেছে লিটারেলি আমি টের পাইনি ওই ম্যাচে। আমি টের পাইছি ভাই, মানে লিটারেলি আমি টের পাইনি। যাই হোক, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, পরের প্রশ্ন একটু অন্যরকম একটা প্রশ্ন নেই। বিপক্ষে ওয়ালিদ হোসেন, মোটে অন্যরকম প্রশ্ন না, গতানুগতিক প্রশ্ন। ওয়ালিদ হোসেনের প্রশ্ন হচ্ছে, ফ্লামেঙ্গোর বিপক্ষে নেইমারের পারফরমেন্স কেমন দেখলেন, গোলটা কেমন লাগলো? আফরান শেখ সুজন, তারও প্রশ্ন এটাই, নেইমারের গোলটা কেমন লেগেছে? আমার কাছে মনে হচ্ছে, মানে আমি আগের নেইমারকে দেখলাম, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে 2022 ওয়ার্ল্ড কাপের ক্রোয়েশিয়ার এগেইনস্টেও যে গোলটা ছিল সেখানেও তেমন একটা, মানে ওই মোমেন্টটা তখন সবার আগে ক্লিক করেছে। আর নেইমারের মানে গোলের থেকে ইম্পর্টেন্ট আমার কাছে কোনটা লেগেছে সেটা হচ্ছে আপনার নেইমার ফুল 90 মিনিটস খেলেছে। আমার কাছে অবশ্য পুরো ম্যাচে সবচেয়ে বেশি মজা লেগেছে হচ্ছে ওই ক্লিপটা, মানে ফেলিপে লুইজের নাটমেক করতে চাইলেন, এরপর জড়িয়ে ধরলেন। এইটাই আমার কাছে মনে হচ্ছে, এইটাই আমার মানে ঘুম থেকে উঠে দ্য ফার্স্ট থিং আই স। এবং নেইমার তো আপনার গোলের পর ফেলিপে লুইজের দিকেই আঙুল দেখিয়েছেন হাসতে হাসতে। একটা সময় তারা একসাথে খেলেছেন ব্রাজিল দলে, লম্বা সময় আসলে তারা খেলেছেন। শুধুমাত্র ব্রাজিল দলে না, মানে প্রতিপক্ষও ছিলেন বার্সা এবং আতলেতিকো। হ্যাঁ, আর হচ্ছে আপনার নেইমারের ইম্পর্টেন্ট হচ্ছে এই মানে লাস্ট মানে আপনার ওই ফ্রেন্ডলি ম্যাচেও তিনি হচ্ছে গোল পেয়েছিলেন। সুতরাং নেইমার গোল করছেন, তারপরে বডি ডসটা আমার কাছে ভরসা করাটা খুব কঠিন আর কি, মানে যদি ইনজুরি আবার না করে, সেটা বডি ডসটা দুর্দান্ত লেগেছে। মিস্টার মোল্লা লুকমান ইন্টার মিলানে কেমন করবে? শোনা যাচ্ছে আদেমোলা লুকমান ইন্টার মিলানে যাবেন। তাতে আপনি যদি লুকমানকে স্ট্রাইকার হিসেবেও কনসিডার করেন, যদিও আপনি তাকে শুধুমাত্র মানে তাকে স্ট্রাইকার হিসেবে কনসিডার করাটা অনুচিত, লুকমানের মতো প্লেয়ারকে আসলে ইন্টার মিলানের দরকার। তার গতিটা ইন্টার মিলানের খুবই জরুরি হয়ে গেছে আজকে স্ট্রেচ করার জন্য অপোনেন্টকে। আমার মনে হয় যে লাউতারো, তুরাম এবং লুকমান দিয়ে আপনি একটা প্রপার ফ্রন্ট লাইন তৈরি করতে পারেন।
এবং এই জায়গায় যদি সেটা হয় তাহলে তো হচ্ছে ইন্টার মিলানের জন্য ভালো হবে। আবার হচ্ছে কি আপনার আতলেটিকো মাদ্রিদ তারাও নাকি ট্রান্সফারে লুকমানকে টার্গেট একটা করে রেখেছে বা টোপ দিয়ে রেখেছে, সেটা শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। তবে লুকমানের সাইনিংটা হলে ইন্টারের জন্য ভালো, কারণ ইন্টারের ওই রিগ্রুপিংটা দরকার এখন, তো খুবই দরকার, খুবই খুবই জরুরি। প্রশ্ন রয়েছে সেটা এইচ আর শোয়েব, তার প্রশ্ন লিভারপুল কি হ্যাঁ আচ্ছা বলেন। এই যে লুকমানের সাথে গ্যাঞ্জাম ছিল হচ্ছে গ্যাসপেরিনিও চলে গেছে, এখন লুকমানও চলে যাচ্ছে, মানে এই ক্লাবটার মনে ভবিষ্যৎ নেই, মনে হচ্ছে আতালান্তা ফাঁকা হয়ে যাচ্ছে। আচ্ছা, যে প্রশ্নটা করতে নিয়েছিলাম এইচ আর শোয়েবের, লিভারপুল কি গ্যালাকটিকো ক্রিয়েট করছে কিনা? গ্যালাকটিকো না, বরং এটাকে বলা যায় যে প্রিমিয়ার লিগ শাসন করা যায় এরকম একটা জায়গায় আবার তারা যাওয়ার চেষ্টা করছে। আপনি একটা জিনিস দেখেন, এই দলটার মধ্যে তো আসলে স্টারের অভাব নাই, মানে পারফর্ম স্টারের অভাব নাই। এর মধ্যে ফ্লোরিয়ান ভার্টস যুক্ত হলেন, ফ্রিম্পং এসে যুক্ত হলেন, কেরকেস তো আরও সময় তার বাকি রয়েছে ওই স্টারডমের জায়গাটায় পৌঁছতে। এর মধ্যে লিভারপুল হচ্ছে গিয়ে আপনার আরও কিন্তু তাদের টার্গেট রয়েছে, ইসাক বা এনকেতিয়ে যেই আসুক, একেদিকে যেই আসুক, তারা ভিক্টর ওসিমেনকেও তাদের নাম শোনা যাচ্ছে বা শোনা গেছে মাঝখানে, এমন একটা সময় হয়েছে। মার্ক গুয়েহির কথাও হচ্ছে কি শোনা যায়, তারা একজন সেন্টার ব্যাকও এখানে তারা সাইন করাইতে চায়। তো এইটা হলে তো আপনার ওই আরো বাড়ে, নামে ভারে, শিরোপা ভারে, সবই হচ্ছে গিয়ে। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে ইব্রাহিমা কোনাতে তার ডিল নিয়ে আবার একটু নাকি সংশয়ের জায়গা আছে লিভারপুলের, তো ওইটা হইলে আবার আরেক মুশকিল। আবার ইব্রাহিম কোনাতে যদি আপনার নতুন কন্ট্রাক্টে সাইন না করেন, এটাই তো বললাম, ধরেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের মতো তিনি চলে যান, তখন তো আপনার মার্ক গুয়েহিকে তারা হচ্ছে চাইবেই আগেই হচ্ছে নিয়ে একটা লম্বা কন্ট্রাক্ট করে ফেলতে, ডাইকের মতো। আর গ্যালাকটিকো না বললেও স্টারডাস্ট স্কোয়াড, মানে গ্যালাকটিকো না, আমার কাছে মনে হয় যে এটাকে খুব স্টারডোমও আছে, এটাও না। ধরেন লিভারপুলের আমার কাছে মনে হয় যে লিভারপুল যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে 2020-এ যখন লিভারপুল লিগটা জিতলো, এরপরে তারা আরেকটা 2 বছর পরে গিয়ে ফিরমিনোদেরকে ছেড়ে, সাদিও মানেকে ছেড়ে আরেকটা রিবিল্ড প্রসেসের ভেতর দিয়ে যাওয়ার শুরু করেছিল। সেই যাত্রায় এত দ্রুত তাদের সাফল্য আসবে সেটা হয়তো তারা ভাবে না, স্পেশালি ক্লপ চলে যাওয়ার পরে। এবং এখন যেটা হয়েছে যে এখন সম্ভবত তারা চিন্তা করছে যে না, আমরা অ্যাজ এ লিভারপুল আমরা যদি চিন্তা করি যে আমরা 2 বছর 3 বছর বিরতি দিয়ে একটা লিগ জিতবো, সেটা আমাদের জন্য যথেষ্ট নয়, বরং এখন আমাদের আরেকটা লিগাসি তৈরি করা দরকার, যেখানে আমরা ম্যান সিটি যেমন টানা 4টা লিগ জিতলো, এইরকম একটা জায়গায় লিভারপুল যেন যেতে পারে যে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি তারা এই শতাব্দী, ইনফ্যাক্ট চেলসিও, আর্সেনালও, তাদের টানা কয়েক সিজনের একটা ডমিনেন্স আছে যেটা লিভারপুলের এই শতাব্দীতে নাই, স্পেশালি লিগে। সেইটা মনে হয় লিভারপুল রিচ করার চেষ্টা করতেছে, এবং সেটা রিচ করতে গেলে আপনার এই ধরনের স্কোয়াড সামনে দরকার হবে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। হ্যাঁ, একটু পুরনো প্রশ্ন কিন্তু আজকেই এসছে, প্রশ্নটা নিয়ে আমাদের কথা বলা দরকার, আমরা আগে কোনো কারণে সেটা মিস করে গেছি, সেটার জন্য দুঃখ প্রকাশ করছি। তানজিম আহমেদ ড্রিমস, তার প্রশ্ন হচ্ছে ইজন্ট রাকিটিচ ম্যাসিভলি আন্ডাররেটেড? এক্স্যাক্টলি, স্পট অন। ইভান রাকিটিচ মাঝখানে রিটায়ার করেছেন এবং ইভান রাকিটিচকে নিয়ে আমাদের আলাদা করে কথা বলা হয় না। এটা একটা কারণ ছিল এরকম যে প্রথমত প্রশ্নটা মানে কোনো এক কারণ নেওয়ার কথা ছিল, নেওয়া হয় না, আমি খুবই আফসোস হয়ে ভুগেছিলাম। আর তার চেয়ে বড় কথা হচ্ছে কেন রাকিটিচ একটা ওইভাবে আলোচনা, কারণ রাকিটিচ সেরা সময়টা পার করে এসেছেন আরও আগে, তো উনি এতদিন যেখানে ছিলেন সেখানে সেটা নিয়ে আলোচনা হচ্ছিল খুব কম, বরং লোকে তার ওই সেভিয়ার টাইম, বার্সার টাইম, আবার সেভিয়ার টাইম, তা আবার সেভিয়াতে গিয়ে আবার জিতছিল তো, তাই না, মানে ইউরোপা লিগ, ওইটার জন্য তাকে মনে হয় মানে আসলেই হাইলি আন্ডাররেটেড এবং প্রচুর প্রচুর পরিমাণ মেধাবী একজন ফুটবলার। ইভান রাকিটিচ আমার খুবই খুবই পছন্দের একজন মিডফিল্ডার। ক্রোয়েশিয়ার ফুটবলারদেরকে আপনার ইভেন 18 ওয়ার্ল্ড কাপেও তার অনেক বড় একটা রোল ইমপ্যাক্ট ছিল ইভান রাকিটিচের। মোহাম্মদ রিফাত হাসান, তার প্রশ্ন এমি মার্টিনেজ দল না পেয়ে অ্যাস্টন ভিলার সাথে ট্রেনিং করছে, এটা কিভাবে? এখনো কিন্তু ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে যায় নাই, যে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম তো আবারও জোরে সোরেই শোনা যাচ্ছে, ওনানাকেও তারা হচ্ছে তার সাবেক ক্লাব চাইছে, তো এই ডিলটা যদি হয়ে যায় তখন হয়তো বা এমি মার্টিনেজকে ম্যানচেস্টার ইউনাইটেডে দেখা যাবে। এখানে লিসান্ড্রো মার্টিনেজেরও কিন্তু একটা অবদান রয়েছে, কিন্তু আমি কোনো সুযোগ দেখি না
এমিলিয়ানো মার্টিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে। তাহলে তো হচ্ছে কি আপনার আবার তাকে তার ক্লাবেই থাকতে হচ্ছে, মানে পার্সোনাল। এবং মাঝখানে দেখেন আতলেটিকোর কথা শোনা গেল, এসি মিলানের কথা শোনা গেল, সৌদির টাকার অফার শোনা গেল, কোনোটাই কিন্তু এমি মার্টিনেজ তিনি পিক করেন নাই বা হচ্ছে সেই সম্পর্কটা আগায় নাই। এখন অ্যাস্টন ভিলায় ফেরত গেছে, অ্যাস্টন ভিলার তো হচ্ছে প্রি সিজন ট্রেনিং চলছে, ম্যাচ রয়েছে প্রি সিজন ফ্রেন্ডলি, তো কোথাও না হলে অ্যাস্টন ভিলা তো আছে সাইন করিয়েছে এই 2-1 দিনের ভিতরে, নামটা বলে গেছি। বাট আমি চাই যাক, ম্যানচেস্টার ইউনাইটেড যাক, হবে কি হবে না আমি জানি না, চাইতে পারেন, কিন্তু আমার মনে হয় এটা খুবই অসম্ভব টাইপ কিছু একটা মনে হচ্ছে। যাই হোক, দেখা যাক। ট্রান্সফার সিজনে অনেক অদ্ভুত সব ঘটনা ঘটে যার কোনো আগামাথা পাওয়া যায় না। আচ্ছা বলেন, হাসনাত মেজবার প্রশ্ন, অ্যাজ এ নাম্বার 10 স্টার্ট বেঞ্চ সেল দিয়েগো মারাদোনা, লিওনেল মেসি, রোনালদিনিও? মারাদোনা। মারাদোনার খেলা মারাদোনা নাম্বার 10 চিনছি ভাই মারাদোনা দিয়ে। হ্যাঁ, সো মানে আমার বয়সের হিসাবে আমি বলতেছি, সো আমার চেয়ে বড় যারা আছেন তারা নিশ্চয়ই পেলে কথা বলবেন, যারা পড়েছেন, কিন্তু হয়তো অনেক। মারাদোনা, তারপর হচ্ছে রোনালদিনিও আর মেসি। ফার্স্ট আমার স্টার্ট হচ্ছে মারাদোনা, বেঞ্চ করবে মেসি, সেল হবে রোনালদিনিও। সো স্যাড, রোনালদিনিও কিচ্ছু করার নাই, জীবনটাই এমন অপশন দিয়েছে। TAJBED, মাঝখানে আবার দুইটা স্পেস আছে, যার জন্য এটা ভেঙে ভেঙেই বললাম। আচ্ছা, এই নামটাকে আপনি অন্য আরেকভাবে দেখেন। TA ট্রেন্ট আলেকজান্ডার, JB জামাল ভুইয়া, ইডিতে টিএতে যে টিচিং অ্যাসিস্ট্যান্ট হইতে পারে। আপনি ফুটবলে ভাই, ফুটবলের মানুষ, ফুটবল রিলেটেড আলাপ আলোচনায় থাকেন। ইডিতে কি কোনো ফুটবলারের নাম? এক্সিকিউটিভ ডিরেক্টর। আরে ফুটবলার নাকি? আচ্ছা, তার প্রশ্ন, নাম্বার 6 জার্সিতে সর্বপ্রথম কার নাম মেমোরিতে আসে? জাভি, পার্সার জাভি, এইটাই সবার আগে, এইটাই মেমোরিতে আসে। আর ওই জামাল ভুইয়া আসে নাম, এর পরের ইয়ারতে জামাল ভুইয়া, মানে এটা আমাদের ইচ্ছা আছে, আপনার কাছে নাও আসতে পারে। আর এই তো। হ্যাঁ, আচ্ছা, প্রশ্ন, তারেক সবুজ, বাংলাদেশ হাসলে পুরো দেশ হাসে? হ্যাঁ, বাংলাদেশ হাসলে পুরো দেশ হাসে। প্রশ্ন, বাংলাদেশ হাসলে তো পুরো দেশই হাসবে, পুরো দেশ হাসলেই না বাংলাদেশ হাসবে, মানে বাংলাদেশ আর পুরো দেশ তো আলাদা জিনিস না। অভিনন্দন বাংলাদেশ ও রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন, তারা গতকালকেও জিতেছে এবং ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ জিতলো, এবং 3টাও সবাই রংপুর রাইডার্স। অবশ্যই সারা বছর জুড়ে আমরা রংপুর রাইডার্স। বিপিএল এ আসলেও তো আমাদের ক্রিকেট বিপিএল আসলেও প্রশ্ন আসে যে ফেভারিট টিম কোনটা। আর এটা হচ্ছে আমি এর আগেও বলেছি, এখনো বলি, রংপুর রাইডার্স আমার আগের থেকে ওদের ব্র্যান্ডিং ট্যান্ডিং বা হচ্ছে ক্রিকেটার কালেকশন, যে টিমে আপনার গেইল খেলে গেছে, এবি ডিভিলিয়ার্স খেলে গেছে, আরো একজন লোকাল বাংলাদেশি ক্রিকেটার তারা খেলেছে, তো এই কারণে মানে রংপুর রাইডার্স আমার অনেক আগের থেকেই পছন্দ। ইনফ্যাক্ট রংপুর রাইডার্স এর থিম সং এরও আমি অনেক বড় ফ্যান ছিলাম ছোটবেলায়। আমি রংপুর রাইডার্স শুরু হয়েছে কবে ভাই? বিপিএল এর প্রথম যেবার তারা হচ্ছে গিয়ে 2013 না কবেতেই তো ছোটবেলা চলে। তখন কি চলে ভাই? তখন কি চলে? আমি তো মনের দিক থেকে এখনো ছোট। তার আসলে আপনি কি করেন? আমি তো মনের দিক থেকে এখনো ছোট। এমন করেন কেন? আচ্ছা আসেন এবার শূন্যস্থান পূরণ করেন, বলেন যে রংপুর রাইডার্স মানে কি? হার না মানা, দেশের গৌরব। গানের মধ্যেই তো আছে লিরিক্স, তাহলে হইলই তো। ঠিক আছে, পরের প্রশ্ন যাই। গৌতম জি, তার প্রশ্ন, বেলিংহ্যাম ইনজুরি কাটিয়ে কবে ফিরবেন? এটা তো জুলাই মাস চলে, 8 থেকে 10 সপ্তাহ, মানে মিনিমাম 10 সপ্তাহ, উঠতে গেলে 12 সপ্তাহ তার লাগবে। চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে আপনার সেপ্টেম্বরের মিড থেকে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে। আর টাফ বেলিংহ্যামকে ওই ফেজে, কারণ এটা হচ্ছে আপনার জুলাই মাসের একেবারে মাঝামাঝি একটা পর্যায়ে আমরা আছি, অগাস্ট সেপ্টেম্বর। আচ্ছা, যেটা হবে যে অক্টোবরে মনে হয় আমরা জুড বেলিংহামকে দেখবো, এবং কাঁধের সেই ইনজুরিটা তারা অনেক দিন ধরে ভুগাচ্ছিল, যেটা সে ফাইনালি ডিসিশন নিয়ে, এটা মানুষ 2023 সালে ইনজুরিতে পড়ছেন এবং তারপর সেটা নিয়ে খেলা চালায় গেছেন, এবং তারপর তার মনে হয়েছে যে এই গরম টরমে খেলে ক্লাব ওয়ার্ল্ড কাপে যে ভাই অনেক হয়েছে, আমি আর পারতেছি না। তিনি এখন সার্জারি করাচ্ছেন, এবং সার্জারি করায় পুরোপুরি ফিট হয়ে অক্টোবর নাগাদ একটা এল ক্লাসিকও মনে হয় আছে, এর আগেই মনে হয় ফেরার চেষ্টা করবেন। কারণ 2024 ওই টাইমটা হচ্ছে ছিল আপনার ইউরো, তাই না? তো ইউরোর একটা ব্যস্ততা ছিল, ওইভাবে লং টাইম চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এবার যেতে একটু গ্যাপ মিলেছে, হয়তো ক্লাব বিশ্বকাপটায় রিয়াল মাদ্রিদ না খেললে আরো আগে পাওয়া যেত, বাট যেই সময়টা আছে ওইটাতে তিনি করবেন। আচ্ছা, একটু অন্যরকম প্রশ্নে যাই, প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে। হ্যাঁ, শুভ সেন, স্টার্ট বেঞ্চ সেল, ওনানা
গোলকিপার হিসেবে, সিবি হিসেবে হ্যারি ম্যাগুয়ার, আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে নিকোলাস জ্যাকসন। এই তিনজন আপনি করেন। কি করব, এই তিনজনকে স্টার্ট করাবো? হ্যাঁ, আমি স্টার্ট করাবো হ্যারি ম্যাগুয়ারকে স্টার্ট করবো, কারণ লোকটাকে নিয়ে যে পরিমাণ ট্রল হয়, এতটা ট্রল হওয়া উনি ডিজার্ভ করেন না আমার কাছে মনে হয়। ভাই ইউরোপা লিগে এইবারে কি করলো? বেঞ্চ করব। বেঞ্চ হচ্ছে কি আপনার নিকোলাস জ্যাকসনকে সেল করে দিব আন্দ্রে ওনানাকে। হ্যাঁ, এটাই করব। আচ্ছা, এটা অদ্ভুত প্রশ্ন শুনবেন। হ্যাঁ, মানে এটার একটা অদ্ভুত মানে এটা অদ্ভুতের কোনো সীমা পরিসীমা নেই। এটা সম্ভবত ওয়ান অফ দ্য মোস্ট উইয়ার্ডেস্ট কোয়েশ্চেন যেটা এই ইয়াতে পাইছেন, অ্যাট এ টাইম পাইছেন। শুনেন মন দিয়ে। প্রশ্ন করেছেন, আই অ্যাম দ্য গোট, হি ইজ দ্য গোট। হ্যাঁ, গ্রেটেস্ট অফ অল টাইম। হ্যাঁ, আপনি ঘুম থেকে উঠলেন এবং স্কুলে যাওয়ার জন্য বাড়ির বাইরে গেলেন এবং রিক্সা খুঁজলাম। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি ও নেইমারকে রিক্সাওয়ালা হিসেবে দেখতে পেলেন, যারা ফুটবল থেকে রিটায়ার করে বাংলাদেশে এসে রিক্সা চালাচ্ছেন। আপনাকে তাদের রিক্সায় ওঠার জন্য তারা ডাকছেন তিনজনই, এবং আপনি যে ডেস্টিনেশনে যাবেন তিনজনই একই ভাড়া চেয়েছেন। এখন কোন রিক্সা চালকের রিক্সায় আপনি উঠবেন? তিনজন আছেন, মেসি, নেইমার এবং রোনালদো। আমি হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর রিক্সায় উঠবো, কারণ ক্রিস্টিয়ানো রোনালদোর মানে ফিজিক এবং হচ্ছে তার যে স্প্রিন্ট সবকিছু মিলিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো আমাকে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছে দেবে। কারণ আমার ওই জায়গায় তাড়াতাড়িটা কেন দরকার, আমি তো ঘোরের মধ্যে থাকবো ভাই, মানে ওই টাইমটা টোটালি ঘোর। মানে ক্রিস্টিয়ানো রোনালদো আপনার রিক্সা চালাচ্ছেন, ঠিক আছে ভাই, তাড়াতাড়ি চলে যাই আমি আমার গন্তব্যে, কারণ আমি রিক্সা থেকে পড়েও যেতে পারি। মেসি, নেইমার ওরা ধরেন রিক্সায় আছে, আমি রিক্সা থেকে পড়েও যেতে পারি। রিক্সা কি চান, হল দেখবেন ক্রিস্টিয়ানো রোনালদো একটা রিক্সা নিয়ে যেতে। না, আমি যেটা করার সুযোগ আছে সেটা হচ্ছে যে আমি যার রিক্সাতেই উঠি না কেন বলবো যে ভাই আপনি পিছে যান, আমি চালাই দিচ্ছি। মানে ঘটনাটা এরকম, আমি চালাই দিচ্ছি, ঠিক আছে, চলেন আমি আপনাকে চালাই দিচ্ছি, টাকাও আপনাকে দিয়ে দিব। আচ্ছা, কিন্তু প্রশ্ন তো সেটা না, প্রশ্ন হচ্ছে কার রিক্সায় আপনি উঠবেন। প্রথমত আমি ওই রিক্সায় উঠতে চাইবো না। এই তিনজনের ভেতরে আমি যেটা আলাদা করার চেষ্টা করবো সেটা হচ্ছে যদি যে অটো হয়, মানে আমি বাংলার টেসলা, হ্যাঁ আমি এটা অ্যাভয়েড করার সর্বোচ্চ চেষ্টা করবো, ঠিক আছে। এটা উঠলে আমি আসলে রিক্সার ফিলটা পাই না। আমি এখানে সবার আগে আমি সম্ভবত না রোনালদোরটাই উঠতে চাও, কারণ শক্তপোক্ত আছে, মানে লোকটা আমাকে নিরাপদে রাখার সম্ভাবনা বেশি। মেসি আর নেইমারটা উঠবো না, নেইমার রিক্সা লাগাই দিবে, ঠিক আছে, আমার কেউ লাগাই দিলে উল্টাই নিয়ে পড়াটা সুযোগ। আর মেসি হচ্ছে কি আপনার ওই রিক্সাওয়ালা হবেন ভাই, কে কখন আবার কোথা থেকে কাইটা দেন ভাই। মানে মেসি এই কোশ্চেনের আন্ডারে বলছি, মেসি তো খুব শান্ত শিষ্ট, খুব সুন্দরভাবে ধরেন রিক্সাটা চালিয়ে। আমরা মেসি রিক্সা থেকে যখন উঠবেন তখন মেসি বলবেন না যে কয় টাকা ভাড়া, মেসি বলবেন যে দিয়েন যা ভাড়া, দিয়েন যেটা ভালো। আপনারা তো রেগুলার যান, যেটা ভাড়া এটাই দিয়েন। আর রোনালদো যেটা করে, রোনালদো বলবে হচ্ছে জায়গা বুঝা যাবে। হ্যাঁ, আর না, আবার তো বলছে যে একই জায়গায় তিনজন যেতে চায়, একই ভাড়ায় যেতে চায়। এই ভাই রিক্সা যারা চালান তাদের সবার জন্য সম্মান, মানে রিক্সা চালানো মানে দুনিয়া যদি বাংলাদেশের যে কটা কঠিন কাজের মধ্যে একটা, এবং যেই মানে সবচেয়ে হালাল পয়সা যদি কোনো জায়গায় ইনকাম করা যায় তাহলে আমার সেটা হচ্ছে রিক্সা চালানো। একদম ধরেন গায়ে মানে শ্রম দিয়ে, মেধা দিয়ে, সবকিছু দিয়ে কাজটা করতে হয়। বৃষ্টি হচ্ছে, আপনি কোনো কিছু পাবেন না, রিক্সা উনারা ট্রাই করেন আপনি যেন না ভিজে, উনারা ভিজে হচ্ছে আপনি যেন না ভিজেন। তানিশ আহমেদ তার প্রশ্ন, মাদ্রিদের নেক্সট নাম্বার 10 কে? যেহেতু লুকা মডরিচ চলে গেছেন, ইয়ামালও নাম্বার 10 পেয়েছেন বার্সেলোনায়, আর্দে গুলার, এমবাপ্পে, ফেদে, ভালভার্দে। এমবাপ্পে তো নাম্বার 9 এ তো আছে নেই, মাদ্রিদের নেক্সট নাম্বার 10 কে হবে? আর্দা গুলার, এমবাপ্পে, আর হচ্ছে আপনার ফেদে, ভালভার্দে। ভালভার্দে তো 8, 10 হচ্ছে 9 হচ্ছে এমবাপ্পে। হ্যাঁ, 8 ভালভার্দেই থাকবে। আমি 10 দেখতে চাই কিলিয়ান এমবাপ্পে। চিন্তা করতেছি, আরে কিলিয়ান এমবাপ্পে, এটা চিন্তা করে গেছে। এমবাপ্পে তো ভাই নাম্বার 9 তো আছে। নাম্বার 9 তো রোনালদো পড়ছিল ফার্স্ট সিজনে এসে, পরের বার না 7 এ গেল। যার যেটা জার্সি সেটা তো পড়তে হবে। এমবাপ্পে কি নাম্বার 9 পরে আপনি কই দেখছেন তারে? কতবার দেখছেন? এমবাপ্পে গিয়ে থাকবে। আর নতুন আসলে যারা আছেন তাদের এখনই নাম্বার 10 পাওয়ার মতো ইয়ে না। অনেকেই জিজ্ঞেস করছিলেন যে মাস্তানতুনোকে নাম্বার 10 দেওয়া হবে কিনা। না, এখনো না। আর রেগুলার হয়তো টুডে অর টুমরো যদি এমবাপ্পে না পড়ে দেয় তাহলে তো বিরাট ব্যাপার, অনেক
রেসটা দেখা যাবে, আর্দাগুলা সেই রেসে থাকবেন। তানভীরুল হাসান কোনটায় বেশি হতাশ হয়েছেন? রিয়াল মাদ্রিদে হ্যাজার্ড, বার্সেলোনায় কুতিনিও, আর ম্যানচেস্টার ইউনাইটেডে দি মারিয়া। হতাশ হয়েছি রিয়াল মাদ্রিদে হ্যাজার্ড, বেশি হতাশ হয়েছি। আমি বেশি হতাশ হয়েছি যে দুজনই এখন দল কানা কথাই বলবো। আসলে আমি অনেক বেশি হতাশ হয়েছিলাম দি মারিয়ায়, ম্যানচেস্টার ইউনাইটেড দি মারিয়ায়। এটার কেন রিয়াল মাদ্রিদের হ্যাজার্ডটার চেয়ে এবার আসি সাধারণ প্রক্রিয়ায়। এইডেন হ্যাজার্ড চেলসি থেকে সব কিছু মোটামুটি জিতে এরপরে রিয়াল মাদ্রিদে গেছেন, তো এইটা ইট মেক সেন্স যে ঠিক আছে ওখানে গিয়ে হয়তো তার ফর্মটাই পড়ে গেছে, আর তো খেলারই ইচ্ছা নেই। কিন্তু এটা প্রচণ্ড হতাশারই ছিল যে পটেনশিয়াল নিয়ে গেছিলেন, আর কি হইলো, ডিজাস্টার গেছে। বার্সেলোনার কুতিনিও, ধরেন কুতিনিও বার্সায় ওই সিজনে না গেলে সেটা চ্যাম্পিয়ন্স লিগ জিতল লিভারপুলে। বার্সায় প্লেয়ারদের ক্যারিয়ার অনেক সময় হয়েছে, বার্সায় রিয়াল মাদ্রিদে ডাউন হয়েছে, উঠছে, দেমবেলে দেখলেও বোঝা যায় সেটা। কিন্তু দি মারিয়া ম্যানচেস্টার ইউনাইটেডে এমন একটা সময় গেছিলেন যখন ফন হাল কোচিং ছিলেন, এবং মূলত সম্ভবত ফন হালের সঙ্গে দূরত্বের কারণে দি মারিয়ার আসলে ম্যানচেস্টার থাকা হয়নি। ম্যানচেস্টার ইউনাইটেডে দি মারিয়া যাওয়া, নাম্বার 7 জার্সিটা দেওয়া, এবং মাত্র দি মারিয়ার ওখানে যাওয়া মাত্র এক সিজন পরে তার চলে যাওয়া। নাম্বার 7 জার্সি তো ম্যানচেস্টার ইউনাইটেড ইট ম্যাটার্স তো, এবং তাকে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ব্রেক করে তাকে ওই সময় নেওয়া হয়েছিল ওয়ার্ল্ড কাপের ফাইনালের পরপর। কোথা থেকে নিছেন? রিয়াল মাদ্রিদ থেকে নিছেন। রিয়াল মাদ্রিদের লাস্ট ম্যাচ তার কি, যেটা তিনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালটা তার জন্যই জিতছে মোটামুটি বলা যায়। তো সেইটা এই প্লেয়ার হ্যাজার্ড কিন্তু এক সিজন থাকে নাই, কুতিনিও কিন্তু এক সিজন থাকে নাই, পরের সিজনেই সে চলে গেল। এইটা আমার কাছে মনে হয় দি মারিয়ারটা আমি ব্যাপকভাবে হতাশ হয়েছিলাম। শেষ প্রশ্ন আমার কাছে, সেটা হচ্ছে কার জানি, রিমাস উজ হাসান খান, তার প্রশ্ন, স্টার্ট বেঞ্চ সেল, আলু পরাটা, মাসালা দোসা, তারকা রুটি। তারকা রুটি খাইনি আসলে। তারকা রুটিতে কি জিনিস? তারকা রুটি হচ্ছে ওই যে রুটি থাকে সাথে মনে হচ্ছে ইয়ে থাকে কোনো একটা, মানে এটা তো ইন্ডিয়ান। তো রুটি আর মাংস দেন, রুটি আর যে না, এটার মধ্যে মনে হয় যে ডাল টাইপের কোনো কিছু মনে থাকে। তারকা রুটিটা আমারও খাওয়া হয় নাই, মনে হয় এটা আমরা খাইছি, কিন্তু এটার নাম যে তারকা রুটি, সেটা মানে কোনো রেস্টুরেন্টে বা কোনো জায়গায় যে হচ্ছে আপনার তারকা রুটি স্পেশালি অর্ডার দিয়ে খাইনি। বনানীতে একসময় একটা রেস্টুরেন্ট ছিল তারকা, সেটার খাবার খুব মজা ছিল, সেটার বিরিয়ানি টিরিয়ানি ওগুলা খাওয়া হয়েছে। সেটা আমি যাই না, অনেকদিন ধরে যাওয়া হয় না ওই এরিয়ায়। আর হচ্ছে আলু পরাটা মাসালা দোসার মধ্যে মাসালা দোসা হচ্ছে আমার স্টার্ট। আর মনে হয় সাফে আমার স্টার্ট মাসালা দোসা। সাফে আপনার যখন হচ্ছে গেলাম, মনে আছে প্রত্যেকদিন সকালবেলা আমি দোসা খাইতাম, প্রত্যেকদিন সকালবেলা। এটা মানুষ কেমনে দোসা খায়, আমি এটা মানে আমার দোসা খুব মজা, আমার টেস্ট বারের সাথে দোসা যাই না। পানির দোসা, আমার দোসা হচ্ছে সেল, হ্যাঁ দোসা সেল, আর স্টার্ট হচ্ছে আলু পরাটা, একদম চোখ বুঝে। আর তার কাজ হচ্ছে যদি এখন কোন ধরনের তরকারি, এটা তাও তরকারি যাই হোক না কেন দোসা সেল। আপনি যে এইখানে তাও দোসা খাওয়া যায়, যে দোসার সাথে একদিন 2 দিন খাওয়া যায়, মানে দোসা প্রতিদিন খাই কেন? আমার দোসা হচ্ছে ভালো লাগে, আমার দোসা হ্যাঁ বুঝছি, সাফের সময় তো ওইখানেও তালু পরাটা ছিল, ইয়ে ছিল, কিন্তু আপনি যে দোসাটা খাইতেন এটা যে ধরেন ভালো দোসা তো না। ইন্ডিয়ায় তো হচ্ছে এইগুলাই ভাই, ইন্ডিয়ায় দোসা কি হচ্ছে আপনাকে খুব পরিপাটি করে আপনাকে সাজিয়ে গুছিয়ে দিবে, সেটা হচ্ছে প্লেটের মধ্যে দিবে, 2-3টা হচ্ছে গিয়ে ভ্যারাইটি থাকবে। তো ওইটা ইনফ্যাক্ট আমি ঢাকায় আপনার যেখানে দোসা অ্যাভেলেবেল থাকে আমি দোসা খাই। দোসার ইয়াটা ভালো, ওই যে চাটনি না দই দিয়ে যেটা করে, দইটা ওটা কি বলে, মানে সাদা কিছু একটা বলে, রায়তা তো না, ওইটা রায়তা মিষ্টি মিষ্টি লাগে, হ্যাঁ ওইটা দিয়ে ভালো লাগে। মানে এমন না যে আমি খাই না, খাই, কিন্তু ওই 3টার মধ্যে আসলে। আবার দোসার মাঝখানের ওই গ্যাপটার মধ্যে আপনার হচ্ছে আলুর একটা ইয়ে থাকে, ওফ হালকা চিজের ছোঁয়া। ভাই আপনি যে দোকানটায় খাইতেন ওই দোকানটার দোসাই আমার কেন জানি ভালো লাগে। আমাদের হোটেলের নিচেরটাতেও তো খেয়েছি, ওইটাই তো বলতেছি। আবার হচ্ছে আপনার একটু পাশে পেছনে যে হচ্ছে গিয়ে খেয়েছি। যাই হোক, ব্যক্তিগত আলাপ হয়ে যাচ্ছে অনেক। ধন্যবাদ। মানুষ কেমনে এত, যার জন্যই তো ওই যে আন্টি বলেছেন আবল তাবল। ও তাই তো। আবারও আসসালামু আলাইকুম আন্টিরা, ভালো থাকবেন, দেখা হবে। ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.